হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব বংশগতি হেরিডিটির 4 নাম্বার পার্ট। হেরিডিটির পার্টের মধ্যে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফিলোজফিক জুলজিক, যে বইটা 1809 সালে জে.বি. ল্যামার্ক এই বইটা লিখেছিলেন। সেখানে একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে ব্যবহার অব্যবহার সূত্র আছে। যে সমস্ত জীব প্রকৃতিতে কোনো অঙ্গের ব্যবহার করবে, বারবার ব্যবহার করবে, অতি ব্যবহার করবে, তাদের উন্নতি হবে। যাদের ব্যবহার কম হবে, অব্যবহার হবে, তারা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাবে। যেমন সাপের পা অবলুপ্ত হয়ে গেছে, যেমন উট পাখির ডানা অবলুপ্তির পথে, যেমন ম্যামেলসের কানের পিনা অবলুপ্তির পথে। এগুলো হচ্ছে ল্যামার্কের কথা। আবার অতিরিক্ত ব্যবহার করলেও কোনো কোনো অংশের উন্নতি হয় না। যেমন ম্যামেলসের দাঁত এত ব্যবহার হয় সকাল থেকে সন্ধে পর্যন্ত যে দাঁতের উন্নতি হয় না, দাঁত কিন্তু কখনোই বেড়ে যায় না। এটা হচ্ছে বি.জে. ল্যামার্কের মত, যেটা ফিলোজফিক জুলজিক বলে তিনি একটা বই লিখেছিলেন 1809 সালে। সেই বইয়ে এটা আমরা পেয়ে যাই। আরেকটি কথা তিনি লিখেন ওই বইটাই, যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্থাৎ প্রকৃতির মধ্যে বিভিন্ন সংঘাতে জীবন প্রক্রিয়ায় যে সমস্ত জীব কি উদ্ভিদ কি প্রাণী, তারা যে বৈশিষ্ট্য অর্জন করে সেটা পরবর্তী জেনারেশনে সংবাহিত হয়। এটা চলে যায়, আকছার চলে যায়। এই নিয়মেও কিন্তু সমালোচনা আছে যে অর্জিত বৈশিষ্ট্য গেলে ম্যাকডুগাল বলে একজন বিজ্ঞানী কি করেছিলেন, যে এক জোড়া ইঁদুর নিয়েছিলেন। সেই ইঁদুরের 22 প্রজন্ম ধরে তিনি লেজ কেটে দিয়েছেন। লেজ কেটে যখন তিনি দেখলেন প্রত্যেকটা জেনারেশনে লেজযুক্ত ইঁদুর জন্মাচ্ছে, এবং সেখানে কিন্তু উনি একটা অপোজিশন কথা বলেছিলেন, যে ল্যামার্কের মতবাদ সঠিক নয়, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কথাটা উল্লেখযোগ্য নয়। অথচ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে তোমার ফলের মাছিগুলো যারা ফল খায়, বেঁচে থাকে, আনন্দে উড়ে বেড়ায়, তাদেরকে যদি অন্ধকার জায়গায় রেখে দেওয়া যায়, বিজ্ঞানী ভাইসম্যান অন্ধকার জায়গায় রেখে 22 প্রজন্ম ধরে তিনি পরীক্ষা করে দেখেছেন যে অন্ধকার থাকলেও এদের রেটিনার সেলগুলো কিন্তু অ্যাক্টিভ, এরা অন্ধ হয়ে যাচ্ছে না। সেক্ষেত্রে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কথাটি পুরোপুরি সত্য নয়। তারপরে তিনি বলেছিলেন নতুন প্রজাতির উৎপত্তি, অর্থাৎ এই বৈশিষ্ট্যের ফলে প্রকৃতিতে নতুন প্রজাতি এসছে। যেমন ল্যামার্ক একটা খুব উল্লেখযোগ্য কথা বলেছিলেন, যে গাছের পাতাগুলো বড় হয়ে উঁচু হয়ে যাচ্ছে, যার ফলে ছোট গলাওয়ালা জিরাফ তারা ধীরে ধীরে প্রচেষ্টা করে বড় গলায় উন্নীত হচ্ছে এবং পাতাগুলো খাচ্ছে এবং তারা বেঁচে আছে। এই যে উল্লেখযোগ্য কথা তিনি বলেছিলেন, তার ফলেই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটি এসছে। জুলজিক ফিলোজফিক বইটির মধ্যে এটা উল্লেখিত। আরেকটি কথা আমাদের বলা আছে, নতুন প্রজাতি প্রকৃতিতে এলো, এবং এটা কেন এলো, প্রকৃতির মধ্যে কেন নতুন প্রজাতির উৎপত্তি হলো এবং কিভাবে হলো, সেক্ষেত্রেও কিন্তু ল্যামার্ক যে থিওরিটা লিখেছেন, ব্যবহার সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, সেগুলো কিন্তু সঠিক দিশা দেয় না, অর্থাৎ সঠিক অ্যানালাইসিস আমরা ওখান থেকে পেতে পারি না। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি বি.জে. ল্যামার্কের পরে, তবে ল্যামার্ক একটি কথা খুবই উল্লেখযোগ্য বলেছেন, যে বিবর্তন চলছে অতি মন্থর এবং গতিশীল প্রক্রিয়ায়। এ কথাটা তিনি প্রথম বলেছেন বলেই ল্যামার্কের মতবাদের মোটামুটি 70% ভুল, অথচ 30% ঠিক। এই 30% ঠিক হওয়াতেও আমরা ল্যামার্কের মতবাদকে একদম বাতিল করতে পারি না। কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত আধুনিক পর্যায়ে যারা অভিব্যক্তি বংশগতি নিয়ে কাজ করছেন, তারা কিন্তু ঠিকঠাক করতে পারছেন না। আমরা আরেকটা জিনিস বলবো, যে এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে বিজ্ঞানী চার্লস ডারউইনের মতবাদ, চার্লস ডারউইন
ইভলিউশন বা অভিব্যক্তির ক্ষেত্রে চার্লস ডারউইনের মতবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে চার্লস ডারউইনের যে 7টি মতবাদ রয়েছে ইভলিউশনের ক্ষেত্রে, সেই 7টি মতবাদই মোটামুটি প্রত্যেকটি পর্যায়ে বিতর্কের অবতারণা করলেও তার প্রতিটি মতবাদের মধ্যে রিজন আছে, যুক্তি আছে। যেমন প্রথম মতবাদ তিনি দিয়েছিলেন যে বংশগতি, অত্যধিক হারে বংশবৃদ্ধি, যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি যে ইভলিউশনের 4 নম্বর পার্টে একটা উল্লেখযোগ্য থিওরি, অত্যধিক হারে বংশবৃদ্ধি। সারা পৃথিবীতে বিভিন্ন প্রাণী কি উদ্ভিদ তারা যে হারে বংশবিস্তার করে তা ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করে দেখি যে অত্যধিক হারে বংশবৃদ্ধি, যতটা ফুড রয়েছে, খাবার রয়েছে, নারিশমেন্ট রয়েছে, পুষ্টি রয়েছে, অতিক্রম করে অত্যধিক হারে বংশবৃদ্ধি করে থাকে। যেমন ধরো একটা স্যালমন মাছ বর্ষাকালে একবারে 3 কোটি ডিম পাড়ে। একটা তোমার শামুক বা ঝিনুক, এই সমস্ত প্রাণী যারা মোলাস্কা, তারা প্রায় 2 লক্ষ ডিম পাড়ে একটা পুকুরের মধ্যে। তাহলে যে পুকুরে এত ডিম পাড়ে, একটা রুই মাছ প্রায় 2 লক্ষ ডিম পাড়ে, প্রত্যেকটা রুই মাছ তো বাঁচবে না, বাঁচা সম্ভব নয়। এক কাঠা জায়গায় প্রায় নিম গাছ হয়, নিম গাছ যেটা মাইগ্রেটেড নিম গাছ, সেই নিম গাছ প্রায় 200, 500, 1000 তার নিম গাছ হয়ে যায়। এবং এই 1000 প্রজাতির নিম গাছ, 1000 সংখ্যাগত দিক দিয়ে নিম গাছ যেভাবে বংশবিস্তার করছে, অতটা খাবার পুষ্টি সেই জায়গায় কিন্তু নেই, অথচ অত্যধিক হারে বংশবৃদ্ধি হচ্ছে। এর ফলে কি হচ্ছে? দ্বিতীয় যে মতবাদটি দিলেন সেটা হচ্ছে যে বংশগতি অতিরিক্ত হওয়ার ফলে, বংশবিস্তারটা জন্মটা অতিরিক্ত হওয়ার ফলে তৈরি হলো জীবন সংগ্রাম হচ্ছে তার দ্বিতীয় মতবাদ। জীবন সংগ্রাম চার্লস ডারউইনের 2 নম্বর মতবাদ। এই জীবন সংগ্রাম আমরা দেখব যে একটা বিস্তার অর্থাৎ একটা বিস্তার, জীবন সংগ্রামের একটা উল্লেখযোগ্য ডিস্ট্রিবিউশন, একটা উল্লেখযোগ্য পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জীবন সংগ্রামের মধ্যে আমরা পেয়ে 3টে টাইপ। কি টাইপ? এ, বি এবং সি। এই 3টে টাইপের মধ্যে একটা অন্তঃপ্রজাতিগত সংগ্রাম, আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতিগত সংগ্রাম। 3 নম্বর হচ্ছে পরিবেশগত সংগ্রাম, অর্থাৎ পরিবেশের মধ্যে যে সমস্ত সংগ্রাম, যে সমস্ত উপাদান, যেমন বন্যা, খরা, অনাবৃষ্টি এবং উৎপাদন নেই, পৃথিবী ডেজার্ট হয়ে যাচ্ছে, যে সমস্ত এলাকা অত্যন্ত বন্যায় ভেসে যাচ্ছে, যে সমস্ত এরিয়া, সেখানেও কিন্তু কিছু কিছু প্রজাতির জীব সার্ভাইভ করার জন্য তারা সংগ্রাম করে, বেঁচে থাকার চেষ্টা করে। এই যে বেঁচে থাকার চেষ্টা, অতিরিক্ত বংশবৃদ্ধির ফলে খাবারের অভাব, পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে, পরিবেশের মধ্যে রোগ আসছে বিভিন্ন ধরনের, তবুও বেঁচে থাকার যে প্রচেষ্টা, সেখানে সংগ্রামই হচ্ছে একমাত্র পথ। যেটা অন্তঃপ্রজাতিগত সংগ্রাম হচ্ছে যেমন বাঘে সংগ্রাম, মানুষের সংগ্রাম, বিড়ালে সংগ্রাম, এগুলো হচ্ছে অন্তঃপ্রজাতিগত সংগ্রাম। একটা উদ্ভিদ সমজাতীয় উদ্ভিদ হলেও তাদের বংশবিস্তারের ক্ষেত্রে সংগ্রাম নিরন্তর চলতে থাকে। আন্তঃপ্রজাতিগত সংগ্রাম, যেমন ধরো বাঘের সঙ্গে হরিণের সংগ্রাম, হরিণ বাঁচবে না বাঘ বাঁচবে, সাপের সঙ্গে ব্যাঙের সংগ্রাম, সাপের সঙ্গে ইঁদুরের সংগ্রাম, এগুলো হচ্ছে আন্তঃপ্রজাতিগত সংগ্রাম। অর্থাৎ আমরা দেখতে পাবো যে একটা প্রজাতি অন্য ভিন্ন প্রজাতি, তাদের বেঁচে থাকার যে লড়াই, এই লড়াইয়ে আন্তঃপ্রজাতি সংগ্রাম আছে। ওভারঅল যেটা তিনি বলেছিলেন পরিবেশগত সংগ্রাম, পরিবেশের বিভিন্ন ধরনের একটা প্রতিকূল অবস্থা তৈরি হচ্ছে, সেই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে জীবনের জয়যাত্রাকে চালিয়ে যাওয়া, এই যে একটা সংগ্রাম জীব প্রজাতির মধ্যে পৃথিবীতে দেখা যায়। 3 নম্বর কথা হলো তিনি যেটা বললেন সেটা হচ্ছে প্রকরণ বললেন। মানে এই সংগ্রাম করতেই কতগুলো বৈশিষ্ট্য অর্জন করে জীবেরা, তিনি সেটা বলছেন প্রকৃতির খেলা।
যেটা ডারউইনের একটা বড় জায়গা, বড় ভুল। ডারউইন থিওরির মধ্যে বড় ভুল। তিনি বললেন প্রকৃতির খেলার মধ্যে আমরা প্রকরণ দেখতে পাব। প্রকরণ হচ্ছে তার কারণ। অ্যাকচুয়ালি তা নয়। আমরা পরবর্তী ক্ষেত্রে যদি দেখি তো দেখব ডারউইনের মতবাদের পরে হুগো ডি ভ্রিসের মতবাদ পেয়েছি। হুগো ডি ভ্রিস তোমাদের বই আছে, তোমরা দেখবে হুগো ডি ভ্রিসের মতবাদের মূল বক্তব্য হচ্ছে প্রকরণ তৈরি হচ্ছে মিউটেশন থেকে, অর্থাৎ একটা ক্রোমোজোমের মধ্যে জিনের যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে তার মধ্যে হঠাৎ পরিবর্তন হচ্ছে। হঠাৎ পরিবর্তনের ফলে কি হচ্ছে? একটা নতুন ভেদ তৈরি হচ্ছে, বিভেদ তৈরি হচ্ছে, ভেদ তৈরি হচ্ছে। এই ভেদটা আস্তে আস্তে স্মল ভেদ থেকে লার্জ ভেদে রূপান্তরিত হচ্ছে এবং জীব প্রজাতির মধ্যে আমরা দেখব নতুন নতুন বৈশিষ্ট্য আসছে, বৈশিষ্ট্যগুলো আসছে। এই নতুন নতুন বৈশিষ্ট্য থেকে তৈরি হচ্ছে প্রকরণ। প্রকরণ, এই প্রকরণ সৃষ্টির মূল কারণ হচ্ছে মিউটেশন, যেটা ডারউইন বলেননি। এটা হচ্ছে ডারউইনের বক্তব্যের ত্রুটি। কিন্তু ডারউইন বলেছেন প্রথম প্রকরণ কিন্তু হচ্ছে অনবদ্যভাবে প্রকরণ হচ্ছে। প্রকরণটা হচ্ছে প্রকৃতির খেলা দ্বারা, প্রকৃতির খেলা ঠিক করে নিচ্ছে প্রকরণ। এরপরে তিনি বললেন প্রকরণটার ফলে কি হলো? প্রকরণের ফলে তৈরি হলো প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন, প্রাকৃতিক নির্বাচন মানে হচ্ছে যে প্রকরণ যারা গুড প্রকরণ, ভালো প্রকরণ যারা পেল, অনুকূল প্রকরণ পেল, তাদেরকে প্রকৃতি নির্বাচন করছেন। অর্থাৎ পৃথিবীর যে একটা নির্বাচন সিস্টেম, প্রকৃতির মধ্যে যে একটা বাস্তুতান্ত্রিক যে লড়াইয়ের মধ্যে নির্বাচন, নিজে নিজে নির্বাচিত হচ্ছে। এই নিজে নিজে নির্বাচনের ফলে একটা জিনিস, সেটা হচ্ছে প্রকৃতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনটা কিন্তু চলছে। প্রাকৃতিক নির্বাচনের ক্ষেত্রে এইটা প্রকরণ, যেটা অনুকূল প্রকরণ, তাকে সিলেক্ট করা হচ্ছে। এটা ডারউইনের বক্তব্য। 5 নম্বর কথা হচ্ছে উদ্বর্তন। উদ্বর্ধন বা উদ্বর্তন। কাদের উদ্বর্তন হয়? কাদের? যে সমস্ত জীব প্রকৃতি দ্বারা নির্বাচিত হবে তাদের হবে। তা প্রকৃতি দ্বারা নির্বাচিত জীবেদের উদ্বর্ধন ঘটবে, অর্থাৎ সেটা জয়ী হবে, জীবন সংগ্রামে জয়ী হবে। এই যে জয়ী হওয়ার প্রবণতা, এটা তিনি দেখালেন। প্রকরণের পরে প্রাকৃতিক নির্বাচন, তারপর উদ্বর্ধন। ওই উদ্বর্ধন প্রক্রিয়ায় দেখাচ্ছেন কিভাবে সমস্ত বাধা অতিক্রম করে জীবেরা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তারপরে কি হলো? তারপরে আমরা দেখলাম পরের পয়েন্টে যে নতুন প্রজাতি আসছে, নতুন প্রজাতির উৎপত্তি। নতুন প্রজাতির উৎপত্তি মানে এইখানে নতুন প্রজাতির উদ্ভব ঘটছে। এই নতুন প্রজাতির উদ্ভবের ক্ষেত্রে যারা উদ্বর্তিত হচ্ছে প্রকৃতিতে, যারা সিলেক্টেড হচ্ছে প্রাকৃতিক নির্বাচন দ্বারা, সেই সমস্ত প্রজাতির জীবেরা বংশানুক্রমিকভাবে নতুন প্রজাতি তৈরি করছে। নতুন প্রজাতি তৈরি করার ফলে তারা আস্তে আস্তে জীবন সংগ্রাম অতিক্রম করে নিজের পরিবেশ অনুকূলে নিয়ে আসার চেষ্টা করছে এবং তারা বেঁচে রয়েছে। এটা হচ্ছে চার্লস ডারউইনের মতবাদ। তোমরা ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা ভালো থেকো, প্রয়োজনে সাবস্ক্রাইব করো।